Mushidabad district in West Bengal has been in the grip of violence in the wake of protests. Violence and the arson in Bengal may have subsided for now. However, for many, remember the refugees right now in their own country. চারিদিকে দোকান বাজার সব বন্ধ, প্রচুর গাড়ি দোকান এগুলো ভাঙচুর হয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। ভয়েস ওভার দিয়ে ভিডিও করার পর যখন ক্যামেরা ধরে কিছু কথা বলি, মনে হয় যেন আপনাদের সাথে কতদিন পর কথা হলো। ইউজুয়ালি ভয়েস ওভার দিয়ে তো ভিডিও মানে আগে করতাম, এখন আর করা হয় না। তো এবারের ফ্যামিলি ব্লগটা যারা এখনো দেখেননি, রিকোয়েস্ট করব দেখতে পারেন। যারা নিখাদ রোড ট্রিপ ভালোবাসেন, আশা করছি তাদেরও খুব একটা খারাপ লাগবে না। যাই হোক, আজকে আমাদের এই গোটা ট্রিপের মানে বাড়ি থেকে বেরিয়েছি যবে থেকে, তারপর থেকে এই 2 সপ্তাহ হলো না শুভেন্দু, 30শে মার্চ থেকে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 13ই এপ্রিল, বাজে হচ্ছে সকাল 6:17। তো বেরিয়ে পড়লাম মালদা থেকে। বাড়িতে আসলে সবাইকে আর ঘুম ভাঙাইনি। কালকে রাত্রে আমরা অনেকক্ষণ জেগেছিলাম, ফলত যার জন্য যেটা হয়েছে ভোরবেলা কেউ উঠতে পারিনি, এটা একটা কারণ। আর একটা কারণ মানে আর্লি জার্নি শুরু করতে পারিনি, সেটা হচ্ছে খুব ঝড় বৃষ্টি হয়ে গেছে। দেখুন কালবৈশাখী, ভোর রাত থেকে খুব কালবৈশাখী। হ্যাঁ, তো গাড়ির কাছে কাছে প্রচুর মানে আর কি আম পড়েছিল, পাতা আটকে ছিল, সেগুলো সব সাফ সাফাই করা হলো। তারপর অবশেষে আমরা সবাইকে টাটা করে বেরোলাম। তো আজকে আমাদের জার্নি মোটামুটি 372 কিলোমিটার মতো। এখন ডিস্টেন্স কভার করতে হবে 8 ঘন্টা। 6:15 নাগাদ আমরা শুরু করলাম, আমাদের প্ল্যান ছিল 4টের সময় বেরোনো। যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে ভেবে লাভ নেই, এখন যাওয়া যাক। আমাদের ক্যামেরায় আমাদের গাড়ির ভিতর থেকে মালদার মানিকচক গ্রামটা ঠিক কিরকম দেখতে থাকুন। শহরতলি ছেড়ে যাচ্ছি, সেটা কিন্তু বিউটিফুল, অপূর্ব। তোমার কেমন লাগলো বলো? অল ওভার যেখানে তুমি এলে, মানে শিলিগুড়ি থেকে মানিকচক এলে, এবার মানিকচক থেকে বাড়ি যাচ্ছি প্রথমবার। আসলে দেখো, সত্যি কথা বলতে এটা তো আমার মানে আদি বাড়ি, তো এটাই অবশ্যই। ফলে নীলু আমাদের ফ্যামিলিতে আসার পরে আমার কখনো এখানে আসা হয়, তো সেটারও একটা এক্সাইটমেন্ট ছিল। দুর্দান্ত লেগেছে আমার। এই জায়গাটার নাম হচ্ছে বাঙাল গ্রাম। কি গ্রাম? বাঙাল। কারণ এই যে রাস্তাটা নেমে গেছে এইদিকে, এখানে প্রথম কিছু পূর্ববঙ্গ থেকে আসা মানুষ এখানে বসবাস শুরু করে, সেই কারণে এই জায়গাটার নাম বাঙাল গ্রাম। এখান থেকে তো মানে রাজশাহীর বর্ডার আছে না বাংলাদেশের? রাজশাহীর আম খুব ফেমাস। রাজশাহীর আমও খুব ফেমাস, ঠিক। আসলে যখন একটা ছিল বাংলা, মানে ভূমিটা তো আর আলাদা নয় রে বাবা, এক্স্যাক্টলি, বর্ডার টানা হয়েছে। হ্যাঁ, আসলে এই রাজশাহী, মালদা এইগুলো তো পুরোটাই ছিল গৌড়ের অংশ। এই গৌড়ের কিন্তু আরেকটাও নাম আছে, সেটা হচ্ছে লক্ষণাবতী। আচ্ছা। হ্যাঁ, আর এই যে রাস্তা আপনি দেখছেন, এই জনপদ, এর ইতিহাস কিন্তু খুব প্রাচীন। মানে আমি বলবো যে পশ্চিমবঙ্গের বহু শহর থেকে আরো অনেক অনেক প্রাচীন।
কিন্তু মুশকিল হচ্ছে সেগুলো প্রচারের অভাবে সবার কাছে পৌঁছয় না। তাই আমাদের চেষ্টা থাকবে যে আগামীতে কখনো না কখনো মালদাকে কেন্দ্র করে একটা আলাদা সিরিজ করা, রোড ট্রিপ অবশ্যই সিরিজ। ওটা আমাদের, হ্যাঁ। এই জায়গাটার নাম হচ্ছে এনায়েতপুর। এখানে ঈদের মেলা হয়েছে কয়েকদিন আগেই, এখনো চলছে। আপনারা যখন ভিডিওটা দেখছেন আই এম শিওর মানে এন্ড মে বা হয়তো জুন বা হয়তো তারও পরে। হ্যাঁ, এটা কি শোভানগর? না, এটা হচ্ছে ধরমপুর। ধরমপুর। এটাও হচ্ছে মানে এই ধরমপুরের আরেকটা নাম আছে, সেটা সেই নামটা হচ্ছে পালিপল্লী। পালিপল্লী, হ্যাঁ। হ্যাঁ, পালিপল্লী কেন? কারণ এখানে যারা আছে তাদেরকে বলা হয় যে এই যে এইখানে দেখো দেখানো যাবে পালিপল্লী বলে ক্লাব আছে একটা, গায়ে লেখা পালিপল্লী। পালিপল্লী পাঠাগার, এটা পাঠাগার, ঠিক। তো এই পালিপল্লী আসলে হচ্ছে এখানে বলা হয় যে এরা যারা আছে তাদের অনেকে পাল যুগ থেকে এখানে আছে। আচ্ছা। রাজা গোপাল, ধর্মপাল এদের সময় থেকে। এবং এখানেই কিছু মানুষ আছে যারা আজও মৈথিলি বলতে পারে খুব ভালো। মাইথিলি, yes. যদিও লাস্ট জেনারেশন, তারপরে আর কেউ বলতে পারবে না। তো আজও কিছু মানুষ, মৈথিলির তো নিজস্ব লিপিও আছে এখানকার কিছু বয়স্ক বাবা, লোক সেই পারে। বাংলা সাহিত্যের ইতিহাসের দিন মনে পড়ে যাচ্ছে 11-12 তবে একটা জিনিস সেই সময় গাঁথিয়ে মুখস্থ করতাম, বাট এখন যখন মানে সেইগুলোর হদিশ পাই বা রিকল করি বেশ মজা লাগে। সেই আসলে কি হয়, আমাদের স্টুডেন্ট লাইফটাই হচ্ছে আইডিয়াল কিন্তু ট্রাভেল করার জন্য, সেই ঠিক। যেটা তুমি বইতে পড়ছোই নাও দেখো, হ্যাঁ, কিন্তু সেইটা তো আর হয়ে ওঠে না। কবে স্কুল ছুটি পড়বে তারপর আমি ঘুরতে যাবো, ঘুরতে যাবো, বা সেটাও হয়তো সব বছর হচ্ছে তাও না। ঠিক। সুতরাং এই যে আমাদের পড়াশোনাটা ভীষণ গতানুগতিক, মানে এই যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা আমরা এই মানে কি বলবো পুঁথিগত পড়াশোনা শেষ করে করছি আমরা, মানে আমি শুভেন্দু এখনো পড়াশোনা করছি এই বিষয়ে আসবো পরে কখনো। যাই হোক, তো সেটাই বলছি, যেগুলো বইয়ের পাতায় পড়ি সেগুলোর গল্প শুনতে বেশ লাগে। দেখুন মানে ওয়েদারটা দেখেই বুঝতে পারবেন যে কাল রাতে কিরকম, মানে ঠিক ঝড়ের পরবর্তী যে শান্ত প্রকৃতি সেই রকমটাই লাগছে। আজকে আমি মালদা আসছি হচ্ছে 2019 সাল থেকে, কিন্তু এই বছরের ট্রিপটা ভীষণ স্পেশাল ছিল, ভীষণ। বলেন। সেই সবচেয়ে বড় কথা, আনপ্ল্যান্ডও হয়েছে, কারণ হচ্ছে যে আমাদের একদিন পরে আসার কথা ছিল, আমরা এসে হাজির হয়েছিলাম একদিন আগে। ওইটা একটা হয়েছে, ঠিক। এই সামনে এই জায়গাটা হচ্ছে চণ্ডীপুর। আচ্ছা। এই বাঁদিকে একটা নদী আসবে, সেটা হচ্ছে কালিন্দী নদী। এই যে এইটা আগে এরকম ছিল না, এইটাকে সোজা ছিল, একটা ব্রিজ ছিল। আমার তখন বয়স 2-2.5 না, 3-3.5 হবে, কারণ আমার হালকা মনে আছে। এই যে নদীর এসে, এই যে নদীটা, এই যে ব্রিজটা, তো এই যে ব্রিজটা, এই ব্রিজটা তখন বন্যায় ভেঙে গেছিল, আর এখান দিয়ে এরকম জল যাচ্ছিল, বন্যার জল, মানে এই রাস্তার উপরে, এই রাস্তার উপরে। আর আমার সম্ভবত হেপাটাইটিসের ভ্যাকসিন নেওয়ার ডেট ছিল আর কি, তখন বাবা আমাকে নৌকো করে নিয়ে গেছিল, আমি এই রাস্তার উপরে দিয়ে নৌকো করে গেছি। এটা তো কোন সাল? 1998 বা 99। আচ্ছা। তবে সত্যি বরাবরই এই জায়গাটা খুবই বন্যা প্রবণ, যেহেতু গঙ্গা মাত্র 3 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। এই ক্রস করছি আমরা শোভানগর,
এখান থেকে একটা মা কালীর মন্দির আমরা গিয়েছিলাম এর আগের বার। ওটা কোন দিকটা শুভেন্দু? বাহারাল? বাহারাল না, ওটা গোবর্জনা। গোবর্জনা কালী, ইয়েস। ওই গোবর্জনায় যে কালী মন্দির, সেই কালী মন্দিরের সঙ্গে একজন ব্যক্তির ইতিহাস জড়িত। আমার নাম শুভেন্দু পাঠক। ইতিহাসে আরেকজন পাঠক আছে যিনি খুব বিখ্যাত। তিনি হচ্ছেন ভবানীচরণ পাঠক। এই ভবানীচরণ পাঠক, তার পিতা হচ্ছেন সিদ্ধিনাথ পাঠক। এই ভবানী পাঠকের পরিচয় তো আপনারা জানেন, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানীতে আপনারা পড়েছেন। কিন্তু ভবানী পাঠকের আরো একটা বিশেষ পরিচয় হচ্ছিল, মানে সবাই তাকে ডাকাত সর্দার বলে চেনে যদিও, কিন্তু বিষয় হচ্ছে তিনি সন্ন্যাসী ও ফকির আন্দোলনের মানে প্রধান প্রণেতা ছিলেন। আর সেই সময়ে যখন তিনি এই লুট করতেন মূলত জমিদারদের, আর সেটা লুটিয়ে দিতেন হচ্ছে, সেটা লুট মানে ইয়ে করে দিতেন, দান করতেন হচ্ছে গরিবদের মধ্যে, তখন তিনি যে কটা কালী মন্দিরে, পশ্চিমবঙ্গের বহু কালী মন্দিরেই কিন্তু তিনি পুজো করেছেন। তার মধ্যে একটা কালী মন্দির হচ্ছে এই গোবর্জনায়। কারণ তিনি একজন বরেন্দ্রী ছিলেন। বরেন্দ্রী কান্নকুব্জ বলা হয় তাদেরকে। আমিও বরেন্দ্রী কান্নকুব্জ। তো সেই সময় তিনি গোবর্জনায় এসে পুজো করতেন, তারপরে বাংলায় প্রবেশ করতেন। তারা আসতেন কিন্তু সুদূর উত্তরপ্রদেশ থেকে বজরা করে। আর এই সন্ন্যাসী ও ফকির আন্দোলন সংগঠিত হয়েছিল এই মালদা, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, এই দিনাজপুর, এই অঞ্চলটাকে কেন্দ্র করে। এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা, এই ভবানী পাঠকের জন্যই কিন্তু এই উত্তরবঙ্গে মুঘল শাসন মানে করায়ত্ত করতে পারে। আর তাকে সাহায্য করতেন আরেকজন, তিনি হচ্ছেন মজনু শাহ। তিনি ছিলেন একজন পীর। তিনি ছিলেন তার পরম প্রিয় বন্ধু। তারা দুজন মিলে এই পুরো এলাকাটাকে মুঘলদের হাতে যেতে দেয়। আমরা এখন ঢুকলাম হচ্ছে মিল্কি। এই জায়গাটার নাম ভীষণ কিউট, আর এখানে খুব মিষ্টি মিষ্টি নাম আছে, মিল্কি, অমৃতি। হ্যাঁ, আর এই মিল্কি জায়গাটা মানে শুরুতে কি হয়, একটা নতুন জায়গা গেলে, শুরুতে কোনো নতুন জায়গায় এলে সেই জায়গার নামগুলো বেশ মনে রাখার চেষ্টা করি। তো এখানে মিল্কি দেখে আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল আর কি, যে কোনো জায়গাটা মিল্কি বাহার। তবে এখানে রাস্তায় কুকুরের থেকে ছাগল বেশি, আর তারা যখন তখন এইভাবে রাস্তা বেরোয়। অতএব খুব সাবধানে এখানে গাড়ি চালাবেন। কিন্তু যদি কেউ এদিকে যদিও সহজে আপনারা না এটা বলার কারণ বলো, যে কোনো গ্রামাঞ্চলে বা গ্রামের কোনো ভেতর থেকে গাড়ি চালালে ছাগল হইতে সাবধান। একদম, কারণ হচ্ছে যদি একটু 19-20 হয় পুরো গ্রামবাসী কিন্তু আপনাকে ঘিরে ধরবে, আমি বলে দিলাম। অতএব সেইটা বুঝে শুনে করুন। তবে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলার, যেটা মানে খুব চোখে লাগার মতো এবার, সেটা হচ্ছে আমের ফলন কিন্তু এবার ভালো হয়নি। এই সময়টা মানে প্রত্যেকটা গাছ, এই যে রাস্তার দুপারে যতটুকু দেখতে পাচ্ছেন, মানে কুটি আমে ভরে থাকতো রীতিমতো। মানে এখন থেকে যেহেতু ফজলি আম একটু সাইজে বড় হয়, তো এখন থেকেই না সব এই সমস্ত বাগানের ভেতর সব প্রিপারেশন নেওয়া থাকতো। বড় বড় খুঁটি আকশি দিয়ে ডালগুলোকে মানে আপলিফট করা থাকতো, যাতে আম বড় হলে তার ভারে না ঝুলে পড়ে, ডালটা ভেঙে যায়। তো সেই সব কিছুই নেই। প্লাস আমাদের বাড়ির যে চৌহদ্দিতে যে গাছটা রয়েছে, তাতেও এবার ফলন খুবই মানে হয়নি প্রায় বলতে গেলে। আর এই যে ঝড় হচ্ছে, টুকটাক তো পড়েই যাচ্ছে ছোট ছোট আম। তো এবার বোধহয় আমরা শহরে মোস্টলি স্টোরেজের আম খাবো, না কি খাবো জানি না। অন্যান্য জায়গায় হয়তো ফলন হয়েছে। এখানে যেটা মূল সমস্যা, সেটা হচ্ছে 1 বছর আম দেয়, 1 বছর পাতা দেয়। এবার পাতা দিয়েছে, এবার গোটা গাছে খালি কচি পাতা, মানে দেখলে বোঝা যাবে কাছ থেকে। তো আমের ফলন এবার বেশ কম। তো এই হচ্ছে অমৃতি মোড়। অমৃতি মোড় থেকে এই দিকটা হচ্ছে কালিয়াচক, না গো? কালিয়াচকের দিকটা ডান দিকে কেটে যাচ্ছে। ওই দিক দিয়ে তো যাচ্ছি। হ্যাঁ, আমরা সোজা কালিয়াচকের দিকে বেরিয়ে যাবো। এই মোথাবাড়ি দিয়ে যাওয়া যাচ্ছে তো এখন? মোথাবাড়ি দিয়ে যাওয়া যাচ্ছে তো? হ্যাঁ, এখন রাস্তা খোলা তো?
রাস্তাগুলো কোনো প্রবলেম নেই। ঠিক আছে। এদিক থেকে মোথাবাড়ি 12 কিলোমিটার, কালিয়াচক 21, মালদা টাউন বাদিকে হচ্ছে 12, মানিকচক তো ছেড়ে এলাম 19 কিলোমিটার। হ্যাঁ, আমরা সোজা কালিয়াচক বেরিয়ে যাচ্ছি। মালদার যে জ্যামটা গিয়ে বাইপাস ধরার জন্য, সেই জ্যামটা আমরা পুরো কাটিয়ে দিলাম। এই সোজা এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এদিকটাও খুব সবুজ, প্রচুর আম বাগান। আর যেহেতু বৃষ্টি হয়েছে বললাম না, চারপাশটা আরো মানে গাঢ় সবুজ হয়ে গেছে। এই কালিয়াচকে তোমাদের কেউ থাকে? কালিয়াচকে কিছু আত্মীয় আছে। কালিয়াচকে হচ্ছে আমার বাবার মামার বাড়ি, মানে আমার ঠাকুমার না, হ্যাঁ, ঠাকুমার মায়ের বাপের বাড়ি হচ্ছে এখানে। বাবার মামার বাড়ি হলো না তাহলে সেটা? ও ভুল বললাম, বাবার আমার মামার বাড়ি হলো আমার ঠাকুমার মামার বাড়ি। ঠাম্মার মামার বাড়ি। হ্যাঁ। তো আমরা এখন ক্রস করছি মোথাবাড়ি। আর দুঃখের বিষয় যে কয়েকদিন আগে মোথাবাড়ি একটা অপ্রীতিকর কারণে খবরে উঠে এসেছিল, কিন্তু ছোটবেলা থেকে এই মালদা জেলা মানিকচকে তো আমি বড় হয়েছি। মানিকচক এবং মালদার কিন্তু যে ঐতিহ্য, সেটা কিন্তু এত ঠুনকো না। যে ধরনের খবর আপনারা দেখেছেন, এখানকার মানুষ এরকম কোনোদিনই নয়। আমি তো ছোট থেকে থেকেছি। হিন্দু মুসলিম ঐক্য এই মালদা জেলায় যে হারে ছিল, সেটা অন্যান্য জেলাকে শেখাতো। এবং এখনো মানিকচক, আমি যে অঞ্চলে থাকি, সেখানে মানে স্থানীয়দের মাথাতে আসবেই না কি হিন্দু কি মুসলিম। কিন্তু জানি না এখানে হঠাৎ কেন এরকম হলো। মানে এগুলো দেখলে খুব খারাপ লাগে, যেহেতু আমার জন্ম এখানে হয়েছে। পলিটিক্যাল হ্যাঁ, নাম হচ্ছে স্থানীয় মানুষের, মানে দোষ হচ্ছে স্থানীয় মানুষের, কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছে কে, সেটা তো আমরা জানি না। এই আর কি সমস্যা। যাই হোক, আমরা রোড ট্রিপের কথা বলবো। এখান থেকে আর 1 কিলোমিটার দূর দেখাচ্ছে কালিয়াচক। এখানে একটা লেভেল ক্রসিং আছে। আমরা এখন কালিয়াচকের ভেতর দিয়ে বেরোচ্ছি। ভেতর দিয়ে বেরিয়ে NH12 আমরা ধরে নেব। কালিয়াচক আমার মনে আছে, এখানে এই ফুল বাজারগুলো দেখে। এর আগে একবার একটা কাজে এসেছিলাম, তখন সন্ধ্যাবেলা এসেছিলাম। এই ফুলের বাজারগুলো খুব সুন্দর লাগে, ছোট ছোট পরপর দোকান। আমার মানে খানিকটা মনে হয় যে আমাদের নর্থের দিকে না ফুলের দোকানগুলো এইরকম, দোকান ঘরের মতো। আমাদের সাউথে কি ওপেন মার্কেট, খোলা ফুলের বাজার, লেক মার্কেট বলো, এই যে বড়ের গাড়ি সাজানো হচ্ছে। এই তো এই আমরা কানেক্ট করে গেলাম ন্যাশনাল হাইওয়ে 12। ফাইনালি ওয়েলকাম টু কালিয়াচক, মালদায় ওয়ার্ল্ড ফেমাস। আপনারা জানেন বিভিন্ন কারণে, আর অন্যতম কারণ হচ্ছে এই যে টোটো। কালিয়াচক টোটোশ্রী সম্মানে ভূষিত হবে কোনো। আর এই যাচ্ছে বাঁশ, ছুটি শেষ, এবার বাঁশেরই অপেক্ষা জীবনে। তাও এত সকাল বলে না সেই টোটোর সেই ব্যাপারটা নেই মানে। আর আমরা এখন এই NH12 ধরে নিলাম। এখানে বৃষ্টিতে জল জমে গেছে রাস্তায়। এই জল রাস্তা বাদি দিয়ে চল, কাছে জল লেগে যাচ্ছে।
ফারাক্কার টোল প্লাজা। টাকা আছে তো? হ্যাঁ, সকালেই বলে নিচ্ছি, আর ভুল করি আমি নিজের জীবনে। না, এটা আমি যে তোকে মনে পড়াবো আমি নিজেই ভুলে যাই। তবে এই ব্রিজটার খুবই অদ্ভুত অবস্থা আর কি, ঝুরঝুরে অবস্থা। বাবা নদীর জল বেড়েছে গো। ডান দিকটা দেখো, ট্রেন যাচ্ছে পাশ আমার দিয়ে। ট্রেন যাচ্ছে। ও মাই গড, এটা আমি এক্সপেক্ট করিনি। এই ট্রেন যাচ্ছে না, দুটো ইঞ্জিন যাচ্ছে। দেখতে দেখি এই আরেকজন, আরেকটা ট্রেন, পেছনে বগি আসছে। এটা দেখতে মজা লাগলো কিন্তু। কি অদ্ভুত সুন্দর লাগছে, মানে এটা যদি একটা মানে ট্রেন হতো আরো ভালো লাগতো। ভালো লাগতো। ওটাও বেশ কিউট লাগছে। এবার একটু স্লো হয়ে গেছিল। তা এখানে ফারাক্কা ব্যারেজ শেষ হলো। শুভেন্দু গল্প করে যে ওর ঠাকুরদা যখন কলকাতায় আসতেন আর কি, তখন বেশ মানে অনেক বেশি সময় লাগতো, মানে 24 ঘন্টা। 24 ঘন্টার উপরে সময় লেগে যেত, কারণ তখন এইখানে এই ব্যারেজটা ছিল না। তখন ওই বিহার হয়ে ঘুরতে হতো, বাড়ারোয়া টাড়ারোয়া হয়ে তখন কলকাতা যেত সবাই। আমরা এখন ক্রস করছি ধুলিয়ান। আজ 13ই এপ্রিল এবং আপনারা জানেন যে এই মুহূর্তে ধুলিয়ান কতটা উত্তপ্ত। চারিদিকে দোকান বাজার সব বন্ধ, প্রচুর গাড়ি দোকান এগুলো ভাঙচুর হয়েছে। তো এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, রাস্তায় গাড়ি টাড়ি দেখা যাচ্ছে, তাই সাহস করে আমরাও এগিয়ে যাচ্ছি। আমরা এখন সাজুর মোড় ক্রস করছি, ক্রস করে গেলাম আর কি। এই সাজুর মোড়েও প্রচুর অশান্তি হয়েছে গতকাল এবং তার আগের দিন। কিন্তু এইখানে আছে গো মানিকপুর। মানিকপুর, হ্যাঁ, এই যে বাস পুড়িয়ে দিয়েছে, এই যে গাড়ি পুড়িয়ে দিয়েছে, অ্যাম্বুলেন্স। এই এলাকাগুলো আসলে অদ্ভুতভাবে, মানে যে জায়গাগুলোতে এই অশান্তিগুলো হয়েছে সেখানে, এখানে আমার মামার বাড়ি, আর ওদিকে মোথাবাড়ি মানিকচকের কাছে, সেখানে আমার বাড়ি। কিন্তু এই এলাকাগুলোতে আমি তো ছোট থেকে বড় হয়ে উঠেছি, আমি কিন্তু এখানকার কালচার এরকম দেখি। সুতি, হ্যাঁ, এগুলো সব হচ্ছে সুতি থানা। সাজুর মোড়টাও সুতি থানা। আরেকটা টোল প্লাজা চলে এসছে। হ্যাঁ, পিছনে মোড়।
না। এই উঠছি আমরা আহিরন ব্রিজে। এই ব্রিজটা বন্ধ, এইটা। হ্যাঁ, এই দুটো খোলা, একদিকটা খুলে রেখেছে, একদিকে খোলা। সরি, হ্যাঁ। আসার দিনও এটা বন্ধই ছিল, কাজ চলছে। হ্যাঁ তো। এর নিচ দিয়ে গেছে হচ্ছে ফরাক্কার ফিডার ক্যানেল। ইঞ্জিন ভ্যান চালাবে আর ওভারলোড করবে। কি অবস্থা রে বাবা, এত খড় বোঝাই করে নিয়ে যাচ্ছে। ইঞ্জিন ভ্যান এই কারণেই বিপজ্জনক, আর এরা তো বোঝে না, ওভারলোড করে দেয়। ওই কারণে তাই ভাবছি সামনে এত বড় রাস্তাকে এত স্লো কেন যাচ্ছে গাড়ি। তো রাস্তার ধারে এখানে দাঁড়ালাম, ব্রেকফাস্টটা সারবো। মানে খাটিয়াও পাতা রয়েছে সুন্দর, ওদিকে রয়েছে দোলনা। চলো। একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স চারপাশে, আর এই ধাবার যিনি মালিক তিনিও এসে একটুখানি গল্প গুজব করলেন। আর এই আমরা নিয়েছি হচ্ছে তন্দুরি রুটি, মিক্স ভেজ আর আচার, পেঁয়াজ দিয়েছে। আর আমি নিলাম আমার পছন্দের আলুর পরোটা। শুরু করি, চলো। ভালো। মিক্স ভেজ বলতে আমরা যেটা বুঝি নবরত্ন টাইপের, ওরকম না। একটা পাঞ্জাবি তড়কা রয়েছে। হ্যাঁ, পনিরটা দেখে আমি বুঝতে পারছি যে মশলাটা যেরকম, আর এটার মধ্যে না পেঁয়াজ দেওয়া। কিন্তু মোর গ্রাম আসার আগে এটা আবার কি করেছে নেই। এদিক দিয়ে হচ্ছে তারাপীঠ, তাই তো? বীরভূম। হ্যাঁ, আমরা যাব সোজা এই যে পলসনটা 17 কিলোমিটার, বহরমপুর বাইপাস হয়ে যাব কি আমরা? হ্যাঁ, বহরমপুর বাইপাস 38 কিলোমিটার। এটাই কিছু একটা করা যাবে না? এই তো হবে না, অসম্ভব। আমরা লেপে গেল ব্যাপার। দাঁড়া, গাড়িটা একদিকে দাঁড় করে একটু জল বললাম যে টিস্যু দিয়ে মোছ। দাঁড়াও। এই বাঁ দিকটা চেপে রাখ। রাস্তাটা পুরো এখান থেকে এইভাবে এরকম দেখে গেছে। এটা হচ্ছে পুরো বহরমপুর শহরটাকে আমরা বাইপাস করে এলাম। এটা এই যে এই গাড়িগুলো আসছে ডান দিক থেকে, এগুলো সব বহরমপুরের ভেতর থেকে আসছে। হাইওয়েতে আবার সিগন্যাল। হ্যাঁ, এই যে বাইপাসের জন্য। ব্যাক টু মোবাইল
হবেই যে এই যে গোপ্রোর স্পেস কম পড়ে যায়। আর এবার যেটা একটা গন্ডগোল হয়েছে আপনাদের জানানো হয়নি, এই গোপ্রোর লেন্সটা বুঝতে পারছেন, এই যে দেখাচ্ছি, এই যেখানটা পুরো চির খেয়ে গেছে। এটা গোপ্রোটা হাত থেকে পড়ে গেছিল, মানে যখন পড়ে গেল শুভেন্দু আমার মুখ আর আমি শুভেন্দুর মুখ দেখছিলাম, সর্বনাশ। তবে এটা আমরা ভালো করে খেয়াল করে দেখলাম যে এই কাঁচটার উপরে আর কি চিরটা পড়েছে, লেন্সে কিছু হয়নি। এই হলো ব্যাপার। গিয়ে চেঞ্জ করে দাও। কে করেছে এটা সেটা শুনি। হ্যাঁ, আরে হঠাৎ করেই আমার হাত থেকে পড়ে গেল। না এটা তো হতেই পারে, এটা যে কারো মানে আমার থেকেও হতে পারতো। তো এটা হয়েছিল কবে জানেন তো, যেদিন আমরা ওই বলো কালিম্পং থেকে আড়িটার যাচ্ছি। ইয়েস ওই দিন, মানে যেদিন ওই একটা মনেস্ট্রি দেখলাম না, সেদিন আর কি হয়েছে, যেদিন ওই হনুমানজির মন্দিরটাতে গেলাম সেদিন। তো যাই হোক, দিজ আর দ্য ট্রাভেল হ্যাজার্ডস, এগুলো তো হতেই পারে। তো আমি শুভেন্দুকে বলছিলাম যদি এরকম হতো যে ক্যামেরার মানে লেন্সে যদি কিছু হতো, তাও খুব মনে কষ্ট নিয়ে হলেও ট্রিপটাকে নষ্ট হতে দিতাম না, তাই না? এই জিনিসটা, এই যে শিক্ষাটা, এটা আমি পেয়েছিলাম আমার ইংরেজি স্যারের থেকে। তো স্যার বলতেন যে সবসময় না মুহূর্তটাতে বাঁচবে। বলছে জানো আমি ঘুরতে গেছি, মানে স্যার গল্প করছিলেন, দিল্লিতে ঘুরতে উনি গেছিলেন। তো দিল্লিতে ঘুরতে গিয়ে উনি মানে বাসে করে আর কি এদিক ওদিক যাওয়া যায় না, তো বাসে উঠেছে, উঠে দেখছে হাতে ঘড়ি নেই। তো যে মানুষটা ধরো হাতে সবসময় ঘড়ি পরে, তো ঘড়িটা তার কাছে কত পছন্দের, তো ঘড়িটা গেছে চুরি। তো স্যার বলছে আমার চারপাশটা তখন এত বাজে, মানে বিষাদ লাগছে, আমি কিছু এনজয় করছি না, মানে মনে হচ্ছে আমি কেন এলাম ঘুরতে, আমার ট্রিপ ক্যান্সেল করে দিয়ে এসব বলছে। তো তখন উনি বললেন যে আমার এই মুহূর্তটা তো ফিরে আসবে না, ঘড়িটার দুঃখ আমি যদি বাড়ি ফিরেও করি খুব একটা অসুবিধা হবে না। তো যাই হোক, এইসব টুকটাক অনেক কিছুই হতে থাকে, তো সেই মোমেন্টটাকে এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট, তাই না? এই তো গেল একটা দিক। প্লাস এই ট্রিপে আর একটা যেটা ছোট্ট ক্ষতি হয়েছে আমার, সেটা হচ্ছে আমি 100 টাকা হারিয়ে ফেলেছি। শুনতে 100 টাকা লাগলেও 100 টাকাটাও তো টাকা, মানে রাস্তায় ফেলে রাখলে তো কেউ না দেখে চলে যাবে তা নয়, নিয়ে নেবে ঠিকই। তো সেই রকমই হচ্ছে ব্যাপার, টুকটাক বাচ্চা গেছে, মানে আমি নিজেই আর কি ভালো করতে গিয়ে কোথাও রেখেছি, বাট কোথায় রেখেছি বা আদৌ ব্যাগে রেখেছি কিনা, এখন বাড়ি গিয়ে ব্যাগ পুরো না খুঁজলে আমি ইয়ে করতে পারবো না। আর যেই হারিয়েছে আমি তো একটু মন খারাপ করছি, বলছে এই না 100 টাকা দিয়েছি, সেটা কথা না, 100 টাকাটা তুই দিলে তো হয়েই গেল, ওটা তো গেছে না আমার থেকে। ওই আর কি, এটা মানে যারা আমাকে রিলেট করতে পারবে, এটা একমাত্র তারাই বুঝবে, মানে ছোট ছোট জিনিস একটু ম্যাটার করে। লেভেল ক্রসিংটা খোলার পর 10 মিনিট দাঁড়িয়ে আছে এখানে, আর এই বাসটা খালি একটু পিছোচ্ছে আর এগোচ্ছে, ভয় লাগছে। এদিকে একটা ট্রাক রয়েছে, যাক বেরিয়ে গেছি। রেল লাইনের মাঝখানে আছি। গাড়ি যখন দৌড়ায় তখন অতটা লাগে না, এই যে কাছে চলে আসে, মানে যখন দাঁড়িয়ে থাকি আর যখন ট্যাঙ্কার গুলো কাছে আসে না, কেমন একটা লাগে। অ্যাম্বুলেন্সে করে কত লোক এমনিই যাচ্ছে, মানে ট্রান্সপোর্ট হিসাবে প্রচুর লোক উঠেছে অ্যাম্বুলেন্সে। আসার দিনও এখানটা এরকম কনজেশন পেয়েছিলাম আমরা, যাওয়ার দিন আরো বেশি মনে হলো। এখন আজকে রবিবার, পুরো ট্রাকের লাইন লেগে গেছে, তার মধ্যে বাদিকে আবার বাজার বসেছে। খানিকটা ডাবল লেন ছিল, আবার এখানে সিঙ্গেল লেন হয়ে গেছে। সিঙ্গেল লেন শুধু না, আবার টোটোওয়ালারা এখানে কানে ফোন দিয়ে টোটো চালায়। সে নিয়ে আর কি বলার।
পলাশি ঢুকছি আমরা। এই যে আমবাগানের দিকের, পলাশি বাগানের দিকের গেট। দুদিকেই বেড়ে যাবে। ডান দিকে কোথায় বাড়বে? ওই যে যে কাঁচামাটি রয়েছে। আর এই সিঙ্গেল লেন একদিকে, তার মধ্যে আবার টোটো গুলো যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে, মানে জ্বালিয়ে মারলো। এই বেথুয়াডাহরির আগে বেশ কিছুটা রাস্তা এরকম ডাইভারশন কাজ চলছে একদিকে, আর এইভাবে ধুকিয়ে ধুকিয়ে আপনাকে যেতে হবে। পরবর্তী টোল প্লাজায়। এই ক্রস করছি বেথুয়াডাহরি। আপনারা অনেকেই আমাদের আগের একটা রোড ট্রিপ দেখেছেন, বেথুয়াডাহরি রোড ট্রিপ। আমরা সপরিবার এখানে এসেছিলাম, আমি, বাবা, মা, ইন্দ্রাণী। আমার এখানে মাসির বাড়ি, আর এখানে একটা অভয়ারণ্যও আছে। তো কলকাতা থেকে একদিনের ট্রিপে এই বেথুয়াডাহরি অভয়ারণ্য অনেক ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। শীতকালে নাকি? হ্যাঁ, এখন একটু কষ্ট হবে, গরমের মধ্যে শীতেই ভালো। হ্যাঁ। এই যে ডান দিকে মায়াপুরের রাস্তা। এবার গাড়ি দিয়ে করলে হয়, কিন্তু নবদ্বীপটাও সঙ্গে, মায়াপুর নবদ্বীপ। কিন্তু ব্যাপার হচ্ছে আমি যখন এসেছিলাম জানো তো মায়াপুরে, আমরা নৌকা করে নবদ্বীপ গেছিলাম। তাই তো, কিন্তু সেক্ষেত্রে আমরা যদি গাড়ি নিয়ে যাই, নৌকাটা তো চড়া হবে, ও হোটেলে রেখে ওইভাবে পাস করতে হবে। আর এইখানে একটা পিকনিক যাচ্ছে, এখানে না পিকনিক নাও হতে পারে। মানে আমি বলছি এত লোকজন একটা গাড়িতে উঠেছে, মোড়া নিয়ে গেলেও এইভাবে যাই। কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি যাই, মানে বাগডোগরা, তো সেদিন এই রাস্তাটায় কি লেভেলের কুয়াশা ছিল। আপনারা যারা এখনো ভিডিওটা দেখেননি, আমাদের কলকাতা থেকে শিলিগুড়ির ব্লগ, ওটা কিন্তু অবশ্যই দেখবেন। মানে এই চারপাশে কিছুই আমরা মানে এনজয় করতে পারিনি, পুরো মনে হচ্ছে কোনো পাহাড়ের মাথায় চলে এসেছি সেদিন। বাস মানে আমার কাছে এটাই মনে হচ্ছিল যে এই জন্য আমরা আমাদের মানে কতক্ষণ ওটা পেরোবো, মানে লেট না হয়ে যায়, সেই কিচ্ছু দেখা যাচ্ছিল না। মানে এরকম ডিস্টেন্সে
কিছু দেখা যাচ্ছে না, যে সামনে গাড়িটা রয়েছে। আর ইন্দ্রাণী বলছে এখন তো পাহাড়ে উঠলাম না, তার আগেই পাহাড় ফিলিং আসে। সেদিনটা বেশ মেঘলা মেঘলা মতো ছিল বেশ। যখন এই ভিডিওটা আসছে মানে এসেছে আর কি, আপনারা দেখছেন ইতিমধ্যেই আমাদের এই যে কালিম্পং আরিটার এই সিরিজ শেষ হয়ে গেছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পুরো সিরিজটা আপনাদের কেমন লাগলো। চলে এলাম শান্তিপুর। শান্তিপুরের শাড়ি তো খুব বিখ্যাত, জানেন আপনারা। এই রাস্তার উপরে বেশ কিছু দোকান, মানে দোকান বা ওই যারা তৈরি করে না ওরকম দেখেছিলাম। এই যে এখানে দেখুন এই যে শাড়িগুলো ঝুলছে, এখানে সব ডাই করে শুকোতে দেয় এরকম। এই যে ধারে ধারে দেখা যাচ্ছে না। আগে থেকে বাঁদিকে হচ্ছে চাকদহ, সোজা বারাসাত। বাইরে কিন্তু গরম ভালোই, এসি চলছে বলে বোঝা যাচ্ছে না ভেতরে। তবে এই জিনিসটা সত্যি ভীষণ কাজের, খুবই আরাম পেয়েছি আমি গোটা ট্রিপে। চলে এলাম নেক্সট টোল প্লাজায়। মনে আছে আমরা যেবার মানে কাকু কাকিমাকে নিয়ে যখন প্রথমবার এলাম, এগুলো তৈরি হচ্ছিল। হ্যাঁ, এই টোল প্লাজাটা তৈরি হচ্ছিল। রাস্তাও সুন্দর হয়ে গেছে, টোলও চালু হয়ে গেছে। এগুলোতে কোনো কিয়স্ক নেই, মানে খালি স্ক্যানারটা লাগানো। স্ক্যানার লাগানো। কিয়স্ক হওয়া উচিত, কারণ যা রোদ বাবা। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যদি কেউ যেতে চায় তাকে নিচ দিয়ে কেটে যেতে হবে, এই রাস্তাটা দিয়ে, এই নিচ দিয়ে বড় চাগুলি দিয়ে ওরা বেরিয়ে যাবে। এখানেই এই NH-12 এর যে ডবল লেন রাস্তা সেটা শেষ। এইবার এখান থেকে হবে ধিকির ধিকির যাত্রা। রাস্তা কিন্তু মোটের উপর ফাঁকা। ফাঁকা কারণ হচ্ছে ওইদিকে ওই ঝামেলা টামেলা হচ্ছে না। আমার মনে হয় নর্থ বেঙ্গল থেকে গাড়ির আজকে পরিমাণটা কম, আসেনি অনেকে আসেনি। রয়েছে দেখো, বারাসাত কলেজ। দেখ লেভেল ক্রসিংটাও খোলা। ঠিক যেমন আকাশে পাখি উড়তে উড়তে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ফিরে আসে নিজের চেনা গাছের ডালে, ঠিক তেমনি আমরা ফিরে এলাম আমাদের চেনা তিলোত্তমায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটা দুর্দান্ত পর্বে। পরের পর্বে কি আছে আমিও জানি না। এনিওয়েজ
না।